এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। এখন প্রকাশ্যে আমার সঙ্গে যোগ দিয়েছেন সাংবাদিক মনির হায়দার। মনির ভাই, আপনাকে স্বাগত। এখন প্রকাশ্যে দীর্ঘদিন পর আপনার সঙ্গে আমার সরাসরি দেখা। তা আপনি ঢাকায় এসে বেশ কিছুদিন অবস্থান করছেন। আপনি একটি সম্মেলন বা এক ধরনের সেমিনারের সাথে যুক্ত ছিলেন। বাংলাদেশের আগামী দিনের যে এক ধরনের পথচিত্র বা গন্তব্যটা কী হতে পারে, আমরা যদি জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এই 5 মাসে যতটুকু আসলো, বাকি যে চলার পথটা কী হতে পারে, এই নিয়ে এক ধরনের বিতর্ক তর্ক সমাধানের একটা পথ বের করার হয়তো সেটা আমি অনুপস্থিত ছিলাম। তা আপনি যদি সেটার উদ্দেশ্য এবং আপনারা কি ধারণা পেলেন, এটা যদি একটু আপনি আমাকে একটু জানাতে পারেন। অনেক ধন্যবাদ তুষার আব্দুল্লাহ। এক্স্যাক্টলি আপনি যেই আয়োজনের কথা বলছেন, জাতীয় সংলাপ 2024, সেটাই যাবার আগে আমি একটু বলিনি যে কেন এটা আয়োজন করা হলো। বাংলাদেশে একটা পরিবর্তন, একটা বড় রকমের পরিবর্তন সংঘটিত হয়েছে আগস্ট মাসের 5 তারিখে। এইটাকে কেউ কেউ বিপ্লব বলে, কেউ কেউ এটা নিয়ে তর্ক করে, বিপ্লব না গণ অভ্যুত্থান সেই তর্ক আলাদা। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা একটা বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। প্রথম প্রশ্ন হলো যে এই বৈপ্লবিক পরিবর্তনটা কিভাবে সাধিত হয়েছে, আর এর পরপরই কেউ প্রশ্ন করেন যে এই বিপ্লব বা গণ অভ্যুত্থান ব্যর্থ হবে কিনা। এই প্রশ্ন এখন অনেকেই বলছেন। এ ধরনের বিপ্লব বা গণ অভ্যুত্থান ব্যর্থ কি কারণে হয়, কি কারণে সফল হয়, আমরা যদি স্পেসিফিক 5ই আগস্টের পরিবর্তন বা অভ্যুত্থান সফল হওয়ার জায়গাটা একটু অ্যাড্রেস করি, আমরা দেখব যে এটা সফল হয়েছে, এখানে একটা মিরাকল আছে, একটা মিরাকল। সেই মিরাকলটা বিপ্লব বা অভ্যুত্থান সফল হয়ে যাওয়া না, বা শেখ হাসিনার পালিয়ে যাওয়া না। মিরাকলটা হলো 16 বছর ধরে যেটার জন্য অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু হয়নি, সেই জিনিসটা হঠাৎ করে হয়ে গেছে, কেউ উদ্যোগ নিয়ে করেনি। সেটা হলো একটা অভূতপূর্ব জাতীয় ঐক্য। শেখ হাসিনা পালিয়ে যেত না, তার রেজিমের পতন ঘটতো না, যদি না এরকম একটা মিরাকল ঐক্য বা ইউনিটি না হতো, যদি তৈরি না হতো ঐক্য। এই ঐক্যের কেউ ডাক দেয়নি, এই ঐক্য গঠনের জন্য কেউ সাংগঠনিক তৎপরতা চালায়নি। এই ঐক্যটা নেতৃত্ব তৈরি হয়নি, মিরাকলই হয়ে গেছে। এবং সেই মিরাকল ঐক্যের কারণে শেখ হাসিনা শেষ পর্যন্ত তার 16 বছরের সমস্ত যে সুরক্ষা ব্যবস্থা সব ভেঙে চুরে পড়ে গেল, সে পালিয়ে গেল সদল বলে। তো এর মধ্য দিয়ে এই পরিবর্তনটা হয়েছে বা অভ্যুত্থান সফল হয়েছে। এখন অভ্যুত্থান হয়ে যাওয়া বা পরিবর্তন হয়ে যাওয়াটাই তো শেষ কথা না। এরপরে এই অভ্যুত্থানকে সফল করা একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। সফল করবার মানে পথ কি বা উপায়টা কি? ব্যক্তিগতভাবে আমি এবং আমরা অনেকেই মনে করি যে যেই ঐক্যের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটেছে এবং শেখ হাসিনা পালিয়ে গেছে, সেই ঐক্যটা অক্ষুণ্ণ রাখা, একটা ন্যূনতম জায়গায় সেই ঐক্যকে কন্টিনিউ করা, অব্যাহত রাখা, এটা হলো এই অভ্যুত্থান বা বিপ্লব সফল হবে কি হবে না চূড়ান্ত বিচারে সেটার অন্যতম প্রধান পূর্বশর্ত। কিন্তু আপনি, আমি বা সমাজের বেশিরভাগ মানুষ লক্ষ্য করছে যে এই জায়গাটায় একটা গুরুতর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সেই ভিন্ন চিত্রটা হলো অনৈক্য। আমরা একেবারে সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড দেখলে লক্ষ্য করব যে এই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে এক ধরনের দোষারোপের ঘটনা ঘটছে। এক এক পক্ষ এক এক দিকে চলে যাওয়া, মানে ওই যে কথা আছে না, গানের কথা, দুজনের দুটি পথ দুটি দিকে গেছে চলে, এরকম লক্ষণ দেখা যাচ্ছে। তো এই পরিস্থিতিটা আমাদের এই অভ্যুত্থান বা বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য যথেষ্ট, মানে এটার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে। এবার আসি আমরা যে আয়োজনটা করলাম, আমরা কারা? এখানে আমি ব্যক্তি মনির হায়দার না, ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ বলে একটা সংগঠন আছে। এই সংগঠনটার জন্ম 2022 সালের অক্টোবর মাসে। এটার প্রধান 2 উদ্যোক্তা হলেন ডক্টর বদিউল আলম মজুমদার এবং প্রফেসর ডক্টর আলী রিয়াজ। তারা দুজনেই এই বর্তমানে 2টো গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের প্রধান, একটা সংবিধান সংস্কার কমিশন, একটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এই ফোরাম গত 3 বছর ধরে মূলত অনলাইনে অ্যাক্টিভ ছিল। আচ্ছা,
কারণ এই ফোরামের বেশিরভাগ সদস্য বাংলাদেশের বাইরে প্রবাসী। এরা পৃথিবীর বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, স্কলার, মানে পেশাজীবী আর কি, হ্যাঁ, বিভিন্ন পেশার সঙ্গে পেশাজীবীও না, একদম মোস্টলি scholar, আচ্ছা। মানে স্কলার, একাডেমিক রিসার্চ, মানে বুদ্ধিভিত্তিক আমি বিষয়ের ছাড়া সঙ্গে আর কি, জড়িত, হ্যাঁ। বাকি সবই এই ধরনের। তো যেহেতু তারা বিভিন্ন দেশে থাকে, এই কারণে ইন পার্সন প্রোগ্রাম করা এটা সম্ভব না, ফলে আমরা অনলাইনে গত 3 বছরে আমরা 35টা ওয়েবিনার করেছিলাম বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন রকম তৎপরতার বিষয় বা বিভিন্ন ইস্যুতে। এটি ছিল ফোরামের প্রথম ইন পার্সন প্রোগ্রাম। তো এই প্রোগ্রামের প্রয়োজনীয়তার কেন অনুভূত হলো, যেটা এতক্ষণ বললাম, যে আমরা যখন লক্ষ্য করছি যে এই 5ই আগস্টের অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে মতদ্বৈধতা, ভিন্নমত বা ভিন্ন ভিন্ন পথে চলে যাওয়ার একটা লক্ষণ স্পষ্ট, তখন আমরা ফোরামের যারা সদস্য আছে আমরা আলোচনা করলাম যে এইখানে আমাদের কোনো কিছু কন্ট্রিবিউট করার আছে কিনা। প্রফেসর আলী রিয়াজ এবং ডক্টর বদিউল আলম মজুমদার তারাও বললেন যে হ্যাঁ, এটা খুব দরকারি কাজ, কিন্তু আমরা যেহেতু এখন একটা দায়িত্বে আছি, আমরা সরাসরি তো আয়োজনে এটা থাকতে পারি না, তো আপনারা চেষ্টা করে দেখেন। তো সেখান থেকেই আমি আমার অন্য সহকর্মীদেরকে নিয়ে আলাপ আলোচনা করে আমরা এরকম একটা পরিকল্পনা করলাম যে একটা ন্যাশনাল ডায়ালগ করা যায় কিনা, সকল পক্ষকে ইনভলভ করে যতদূর সম্ভব, সকল বলতে সকল কথা সম্ভব না, যতদূর সম্ভব। তো সেই পরিকল্পনা অনুযায়ী এই আয়োজনটা প্রস্তুতি নেওয়া হয়, এবং তারপরে আমি নিজে নিউ ইয়র্ক থেকে ঢাকায় আসি। আমাদের আরেক বন্ধু আপনি চিনেন, ইত্তেফাকের সালেউদ্দিন, সে অস্ট্রেলিয়ায় ছিল, সেও ঢাকায় চলে আসে। তা আমরা এটা গত 27 এবং 28 তারিখে একটা ন্যাশনাল ডায়ালগ বা জাতীয় সংলাপ আমরা আয়োজন করেছি বেশ সফলভাবে, আলহামদুলিল্লাহ। এবং সেখানে আমাদের এই অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির রিপ্রেজেন্টেশন ছিল, তাদের উপস্থিতিতে মোট 6টা অধিবেশনে আলাপ আলোচনা হয়েছে। তো আমাদের এইটা আয়োজনের প্রধান লক্ষ্য ছিল যে এই যে ভিন্ন ভিন্ন দিকে চলে যাওয়া, এই যে মতদ্বৈধতা প্রকট হওয়া, এটাকে কোনোভাবে লাগাম টেনে ধরা যায় কিনা, মানে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা মানে আলোচনা শুরু করে দেওয়া যায় কিনা। তো এই জায়গায় প্রাথমিকভাবে আমরা বলবো যে এটা ভালোই কাজে লেগেছে যে অন্তত এক টেবিলে সবাই বসেছে, কিন্তু একটা ডায়ালগ দিয়ে তো আর আসলে এই কাজটা হয়ে যাবে না। আপনি ফাটল বলেন বা দূরত্ব বলেন, ভুল বুঝাবুঝি বলেন, এরই মধ্যে যতখানি হয়ে গেছে, এটার জন্য একটু সময়ও লাগবে, এটার জন্য সিরিজ অফ ডিসকাশন লাগবে। সেইটা যে সব ফোরাম ফর বাংলাদেশ করবে এমন না, সেটা সরকারও করতে পারে, অন্য কোনো বেসরকারি সংগঠনও করতে পারে, ফোরামও করতে পারে, সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়েছে যে মানে যে কারণেই হোক, এক একজন এক এক দিকে যাওয়ার একটা লক্ষ্য দেখা গেলেও সকলের মধ্যে এক ধরনের সদিচ্ছা আছে যে এই অভ্যুত্থানকে চূড়ান্তভাবে একটা ভালোভাবে কাজে লাগানো। এই যে ঐক্যের যে কেন্দ্র, ঐক্যের কেন্দ্রে সবাই এসেছিলেন, যেটা আপনি শুরুতে বললেন, তারপর যে এই যে মানে 7 রাস্তার মোড়ে আসলো, তারপর যে আবার 7 দিকে চলে যাওয়ার যে প্রবণতাটা কেন তৈরি হলো? এটা কি কোনো একটা প্রচ্ছন্ন বাইরে থেকে কোনো উদ্যোগ, নাকি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি? দেখুন, আমার কাছে এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য নেই যে এই ঘটনাটি কেন হচ্ছে বা কেউ ঘটাচ্ছে কিনা, কিন্তু আমরা একটা জিনিস, আপনি সাংবাদিক, আমি সাংবাদিক, আমরা অ্যানালিসিসও করি কম বেশি। এটা আমি যেটুকু মনে করি যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদের পরাজয় ঘটেছে, আমি যাদের শব্দটা ব্যবহার করছি, এখানে শুধু ব্যক্তি শেখ হাসিনা না, এখানে শুধু দল আওয়ামী লীগ না, কিংবা তাদের সরকার না, এখানেও একাধিক পক্ষ বা একাধিক শক্তি ছিল যারা পরাজিত হয়েছে। তো যারা পরাজিত হয়েছে, ক্ষমতার একটা বলয় যেটা ছিল, হ্যাঁ, দেশে বিদেশে, হ্যাঁ, তো যারা পরাজিত হয়েছে তারা তো ব্যাপারটাকে খুব পরাজিত হয়ে গেছে, এখন ঘুমাতে যায়, ব্যাপারটা তো এরকম না। তারা নিশ্চয়ই এই পরিবর্তনকে চ্যালেঞ্জ করা, এই পরিবর্তনকে ব্যর্থ করা, পরিবর্তনকারীদের মধ্যে বিভেদ লাগানো, এগুলো তাদের একদম প্রাইমারি একটা লক্ষ্য হওয়া উচিত বা হয়ে থাকে। ফলে তারা সেটাই হয়তো করছে, এটা ভিজিবল, তাদের কাজটাই করছে, হ্যাঁ, তারা তাদের কাজটাই করছে। তো এই ব্যাপারে এই পরিবর্তনের পক্ষের শক্তিগুলোর সজাগ থাকা উচিত ছিল। আমি যেটা শুরুতে বললাম যে 5ই আগস্টের অভ্যুত্থান সফল হয়েছে বা সফলভাবে সংগঠিত হয়েছে একটা মিরাকল ঐক্যের কারণে। তো সঙ্গত কারণে যারা পরাজিত হয়েছে তাদের প্রধান টার্গেট হবে এই ঐক্য। যেই বোমায় তাদের সাজানো সংসার ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এই বোমা নিষ্ক্রিয় করাই তাদের প্রধান লক্ষ্য হবে, এটাই স্বাভাবিক। তো সেই বোমাটা হলো ঐক্য। আমার কাছে মনে হয়েছে যেভাবেই হোক
কোনো কৌশলে কিংবা কূট কৌশলে এই ঐক্যের বিরুদ্ধে একাধিক শক্তি কাজ করছে। আর যাদের ঐক্যবদ্ধ থাকার কথা তারা বুঝে কিংবা না বুঝে হতে পারে মানে কোন না, রকম আপনি যে বোমার কথা দূর বললেন, নিয়ন্ত্রিত হ্যাঁ, সুতোর আপনি বোমার টানে কথা বললেন, তো আমি যদি বোমার মূল রাসায়নিকের কথা বলি, সেটা হচ্ছে তারুণ্য, তরুণরা। কোনো সন্দেহ নাই। হ্যাঁ, সেই রাসায়নিক কে যে সেইখানে সেটা জল মানে ঢেলে দেওয়ার যে বিষয়টা, তারুণ্য তো ধরেন অপ্রতিদ্বন্দ্বী শক্তি, জি। এবং সেই অপ্রতিদ্বন্দ্বী বা অপ্রতিরোধ্য শক্তির ঐক্যের কারণেই বা নেতৃত্বের কারণেই একটা মানে প্রায় অসম্ভব, যেটাকে ধরে নেওয়া হয়েছিল যে এটা আর সম্ভব হবে না কখনো, সেই অসম্ভবটা তারা সম্ভব করেছে। কিন্তু তারুণ্যের ঝুঁকিটা কোথায়? তারুণ্যের ঝুঁকি হলো তারুণ্য খুব দ্রুত ভুল করতে পারে, দ্রুত তারা একটা বড় ঘটনা যেমন ঘটিয়ে ফেলতে পারে, দ্রুত তারা ভুলও করতে পারে। হ্যাঁ, এটা তারুণ্যের বৈশিষ্ট্য। হ্যাঁ, তার যে অস্থিরতা, সেই অস্থিরতার কারণে এটাই তারুণ্যের ধর্ম। তার ধর্ম। সুতরাং এই জায়গাটায় তারুণ্যের তো নিশ্চয়ই এই চিন্তা ভাবনার ব্যাপার, কিন্তু তাদের পেছনে আশেপাশে যারা আছে অভিজ্ঞ জ্ঞানীগুণী লোক, অভিভাবক তুল্য, অভিভাবক ঠিক আমি বলবো, অভিভাবক তুল্য, হ্যাঁ, তারা যদি একটু প্রপারলি বিষয়গুলো অ্যাড্রেস করে তাদের গাইড করার চেষ্টা করতেন, হয়তো ব্যাপারটা আরো কম হতে পারতো। হ্যাঁ, এটা কম হতে পারতো। কিন্তু আরেকটা বিষয় হয়েছে কি জানেন, যে অনেক সময় মনে হতে পারে যে অনেক রকম পরামর্শ অনেক দিক থেকে আসে, তো সেই পরামর্শগুলোকে খুবই আকর্ষণীয় মনে হতে পারে, সেই পরামর্শগুলোকে খুবই উপকারী মনে হতে পারে, কিন্তু অনেক পরে গিয়ে হয়তো বোঝা যায় যে না, এটা তো আমাদের জন্য ঠিক ছিল না। একটা কথা আমি বলি, এটা আমি কোথাও থেকে কোট করছি না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, জি। সেটা হলো বিপ্লবের জন্য অনেক সময় এনার্কি দরকার হয়, অভ্যুত্থানের জন্য এনার্কি দরকার হয়, কিন্তু অভ্যুত্থান হয়ে যাওয়ার পর এনার্কি থাকলে অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায়। এখন এনার্কি কন্ট্রোল করা, এনার্কি থেকে দূরে থাকা অভ্যুত্থানকারীদের একটা অন্যতম প্রায়োরিটি হওয়া দরকার, এটা আমি মনে করি। সেটা তারা দিচ্ছে কিনা এই প্রায়োরিটি, বা আছে কিনা, সেটা তো হয়তো সময় বিচার করবে। কিন্তু সামগ্রিকভাবে একটা ছন্দপতন, কোথাও কোথাও কিছুটা হতাশার সুর, কোথাও কোথাও কিছুটা মানে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রবাহ, এগুলো তো আমাদের চোখে পড়ছে। না, এবং এই যে যেটা বললেন যে একটা অস্থিরতার একটা বিষয় আছে তারুণ্যের ধর্ম, এবং সেখানে অভিভাবক তুল্য যারা আছে তাদের তো এখনো সময় আছে, কিন্তু এই জায়গায় রাজনৈতিক যে দল, এখানে যারা ধরেন যে এই যে আপনি বললেন যে শেখ হাসিনা চলে যাওয়া, বা তার যে ক্ষমতার বলয় বা দল বা ক্ষমতা চলে যাওয়ার পর এইটা তো আর শূন্য থাকবে না, ভোট একদিন আসবে, তখন এই যে 17 বছর 15 বছর 16 বছর যারা জাতীয় সংসদের বাইরে বা যারা ক্ষমতায় যেতে চায়, যে রাজনৈতিক দলগুলো, কোনো একটি দল না, যে রাজনৈতিক শক্তিগুলো যেতে চায়, তাদের এখানে ভূমিকাটা আপনি কি দেখছেন? না দেখুন, প্রথম কথা হলো এই ভূমিকা খুব সরল মূল্যায়ন করবার সুযোগ নেই। হ্যাঁ, এখানে এটা সত্যি যে আজকে যদি একটা ফেয়ার ইলেকশন হয় তো রেজাল্ট কি হবে আমাদের সবার জানা। সুতরাং যাদের এরকম একটা মানে নিশ্চিত সম্ভাবনার দুয়ার খোলা, তারা সেই দুয়ার দিয়ে ভিতরে প্রবেশ করতেই চাইবে, এখানে তাদের দোষের কিছু নাই। কিন্তু এখানে আমি মনে করি যে সামগ্রিকভাবে একটা দায়িত্বশীল উদ্যোগ বা ভূমিকা দরকার, যে এত বড় একটা গণ অভ্যুত্থান, এত প্রাণের বিনিময়ে যে আমাদের অ্যাচিভমেন্ট, এবং এত মানুষের ক্ষয়ক্ষতি, এবং এত দীর্ঘ দিনের একটা টানা স্ট্রাগল বা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যেই পরিবর্তন, এইটা তো আমাদেরকে অনেক রকম প্রত্যাশা বা অনেক রকম প্রয়োজনীয়তা এখানে তৈরি হয়েছে। সেটা মানে হয়তো কেউ এটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে, সংস্কার কথাটা আমি নাইবা বললাম, বাট আমি একটা জিনিস আপনি তো সহজভাবে এটা বুঝি, যে 53 বছর ধরে যেই ঘেরাটোপে আমরা ঘুরপাক খাচ্ছি, আমাদের জীবনে বারবার অপরচুনিটি এসছে। আমরা 71 সালে একটা স্বাধীন দেশের যাত্রা শুরু করেছিলাম, সেইখান থেকে যে আমাদের ভুল বা বিচ্যুতি, তারপরে আরও ছোটোখাটো মাঝারি ধরনের বিভিন্ন অপরচুনিটি আমাদের সামনে এসেছিল, আমরা কোনোটাকেই প্রপারলি হ্যান্ডেল করতে পারিনি বা এটার উপযুক্ত ব্যবহার করতে পারিনি। আমরা যদি ধরেন 75-এর পট পরিবর্তনের কথা বলি, 75 সালে পর্যন্ত দেশে আমরা যে সুযোগগুলি পেয়েছিলাম সেগুলি কেন পারিনি, বা এই সুযোগগুলি কেন আমরা ঠিকভাবে মানে আমাদের থলেতে নিতে পারলাম না? আমি সেটাই বলছি, যে সেটা আমি একটু শুনবো, যে আমরা কেন এগুলো ঠিক মতো সামাল দিতে পারলাম না, বা
যে স্বপ্নের কথা ছিল, যে রূপরেখার কথা ছিল, সেই যেভাবে ছবিটা আঁকা ছিল সেই ছবির জায়গায় নিতে পারিনি। সেইটা আপনার কাছে একটু জানতে চাবো। আমি একটু বিরতি থেকে ফিরে আসি। দর্শক, এখন প্রকাশে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন সাংবাদিক মনির হায়দার। ফিরে এলাম এখন প্রকাশ্যে। মনির ভাই, বিরতিতে যাওয়ার আগে যে আমরা সুযোগগুলি যেই বপনগুলি ছিল সেই ফসল কেন আমরা ঠিকমতো ঘরে তুলতে পারলাম না? ধরুন, আমি ইতিহাস পর্যালোচনায় যাব না, এটা বড় জায়গা, কিন্তু আমাদের মানুষ ওই যে নেড়া কয়বার বেলতলায় যায়, বা একটা মানুষ একই ভুল কয়বার করে, দুর্ভাগ্যক্রমে জাতি হিসাবে আমরা ভুলের পুনরাবৃত্তি বারবার করেছি। সদ্য স্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, আওয়ামী লীগের নেতৃত্বে, কিন্তু আওয়ামী লীগের যুদ্ধ না, সারা দেশের মানুষ, গুটি কয়েক লোক বা ব্যক্তিবর্গ ছাড়া গোটা দেশের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সকল রাজনৈতিক দল, সকল সামাজিক শক্তি, সকল সাংস্কৃতিক সংগঠন সবাই যুক্ত হয়েছিল। সঙ্গত কারণে একটা নতুন দেশ তৈরি হয়েছে, যেই দেশে যারা দায়িত্বে যাবে সরকার বা রাষ্ট্র চালাবার, সেটা একটা ইনক্লুসিভ ব্যবস্থা হওয়া উচিত ছিল, একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট হওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা গেল যে শেখ মুজিবুর রহমান সাহেব বা তার দলের লোকেরা তারা আওয়ামী লীগের একটা সরকার গঠন করলেন, এবং সেই আওয়ামী লীগের সরকারের মধ্যেও একটা আধিপত্য ছিল। মুক্তিযুদ্ধে যে বিএলএফ বা মুজিব বাহিনী, তাদের একটা আধিপত্য ছিল, যেটা শেখ মুজিবুর রহমানের পরিবারেরই প্রাধান্য প্রধানত। তো এরকম একটা সরকার করেছে, বাকি সবাইকে বাইরে রাখা হয়েছে, ইনক্লুড করা হলো না। তো তারপরে একটা পর্যায়ে গিয়ে সেইখান থেকে তো আমরা সবাই জানি যে সেই সরকারটাকেও আর রাখা হলো না, একেবারেই সংবিধান সংশোধন করে এক ব্যক্তির প্রাধান্য, তিনি সরকার প্রধান, তিনি দলের প্রধান, দেশের সব মানুষ একটা মাত্র দল করবে, একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হলো। তো সেটার পরিণতি যা হবার তাই হয়েছে। ৭৫ সালে একটা পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তন হুবহু ২৪-এর মতো মিল নেই, কিন্তু একটা হঠাৎ পরিবর্তন, হ্যাঁ হঠাৎ পরিবর্তন, সেটা তখন মিলিটারি ভেতর থেকে হয়েছে, ২৪-এ এসে জনগণের মধ্য থেকে হয়েছে। ৭৫-ও যারা সবকিছু কুক্ষিগত করেছিলেন তারা ভেবেছিলেন এটাই শেষ, এর বাইরে আর কিছু ঘটবে না, কিন্তু ঘটেছিল। ২৪-এ যখন এই ঘটনা ঘটে, মানে ৩ সপ্তাহ আগেও ক্ষমতায় যারা ছিল তারা ভাবেনি যে কেউ কোনোদিন তাদের স্পর্শ করতে পারবে। বিশেষ করে ২০২৪ সালের ৭ই জানুয়ারির পর তারা নিজেরা যেমন ভেবে নিয়েছিল যে তারাই শেষ, তাদের বাইরে আর দুনিয়ায় কিছু নাই, যারা তাদেরকে হটানোর চেষ্টা করেছে ১৬ বছর ধরে, তাদের মধ্যেও এরকম একটা মোটামুটি কি বলবো যে এক ধরনের মেনে নেওয়ার টেন্ডেন্সি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল যে না, এরা আর কিছু করা যাবে না। কিন্তু আমরা দেখলাম যে না, মানে একরকম দমে যাওয়ার ব্যাপার, আর সম্ভব না। হ্যাঁ, কিন্তু আমরা দেখলাম যে না, ওই যে নাসিম নিকোলাস তালিবের ওই থিওরি ব্ল্যাক সোয়ান, যে পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যেটা আগে থেকে কল্পনা করা যায় না, তো সেরকম কিছুই ২০২৪-এ ঘটেছে। এর মধ্য মানে ৭২ থেকে ২৪-এর মধ্যখানে আর যে অপরচুনিটিগুলো আমরা মিস করেছি, ৭৫-এর পরে যে পট পরিবর্তনের পরে, তখন তো দেশে আসলে পলিটিক্যাল ভ্যাকুয়াম ছিল। সে অর্থে আমরা হয়তো মানে এখন যেভাবে দায়ী করতে পাচ্ছি যে এখন তো এই রাজনৈতিক শক্তি, তাদের আরো দায়িত্বশীল আচরণ করা উচিত। ৭৫-এর অস্থিরতা আরো ভয়াবহ রকমের অস্থিরতা এবং আনসার্টেনিটি ছিল, জানি কু পাল্টা কু, জিয়াউর রহমানের দায়িত্ব গ্রহণ, তারপরও তিনি একজন ইয়াং আর্মি অফিসার, মাত্র ৩৯ বা ৩৮ বছর বয়সে তিনি যে ঐতিহাসিক ভূমিকা নিয়েছিলেন, সেটা অনেক অনেক মানে বড়, আমি বলবো যে যেটা আমরা পরবর্তীকালে এই ধরনের ভূমিকা নিতে আমরা আর কাউকে দেখি নাই। তিনি কিন্তু ইনক্লুসিভ, সবকিছু ইনক্লুড করে, ইভেন শেখ মুজিব যে আওয়ামী লীগকে হত্যা করেছিল সেই আওয়ামী লীগকে তিনি পুনরুজ্জীবন দিলেন, তিনি জামাতকেও দিলেন। আওয়ামী লীগেরা বলার সময় বলে তিনি জামাত ইসলামকে মানে নতুন করে পুনরুজ্জীবন দিয়েছেন, ওইটা বলে না যে আওয়ামী লীগকেও তিনি পুনরুজ্জীবন দিয়েছেন। এটা তিনি কেন করেছেন? তিনি ইনক্লুসিভ, সবাইকে নিয়ে। ৭১ সালে মুক্তিযোদ্ধা, তিনি নিজে মুক্তিযুদ্ধের ঘোষক, তিনি মাঠের মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদেরকে যেমন নিয়েছেন, ৭১ সালে বিতর্কিত ভূমিকা ছিল এমন কিছু লোককেও তিনি নিয়েছেন যাদের রাজনৈতিক দক্ষতা, প্রশাসনিক দক্ষতা ছিল। কেন নিয়েছেন? ইনক্লুসিভ, মানে সবাইকে নিয়ে চলো, এই নীতির কারণে। কিন্তু আমরা জানি সেটা কোথায় ৮১ সালে এসে সবকিছু আবার বুলেটের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল। মানে দীর্ঘপথ তার তিনি যেতে পারলেন না, মাত্র ৩.৫ বছর। দীর্ঘপথ গেলে কি হতো সেটা আমরা এখন হয়তো কল্পনা করার কোনো সুযোগ নেই। আবার আমরা ৯০-তে এসে আরেকটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন ঘটলো, একটা রূপরেখা প্রণয়ন করা হলো।
আমরা ফেল করেছি, আমরা সেই রূপরেখা খেয়াল করিনি, আমরা জাতীয় ঐক্য ধরে রাখতে পারিনি, আমরা এক এক পক্ষ এক এক ভোটের দিকে পরে আর ওই চলে গেছি। রূপরেখা আমরা ধরে মানে পরে ভোট দেখিনি, ধরে হয়ে দেখিনি। যাওয়া মানেই হ্যাঁ। মানে আর সব শেষ। সব আর কি শেষ। পরিকল্পনা নেওয়া হয়েছিল, কি অঙ্গীকার করা হয়েছিল, এটা আমরা কেউ মানি না। যে জন্য এখন মানে একটা ভয়ের ব্যাপার যে একটা ভোট হবে, কেউ একটা বড় সংখ্যায় বিজয়ী হয়ে সরকার গঠন করে ফেলবে। এই জায়গাটাই হ্যাঁ মনির ভাই, আমার একটু আপনার সাথে একটু যোগ করা বিষয়টা, এই যে সংস্কার কমিশনগুলো, এই যে তাদের যে প্রস্তাবনাগুলো আসবে সেগুলো নিয়ে কথা হবে, আবার একটা ভোট হয়তো হবে যেদিনই হোক। তারপরে যে আপনি যেটা বললেন যে ওই 3 দলীয় এই যে রূপরেখার মতো, হ্যাঁ আবার এই রূপরেখার মতো এই সংস্কারের পরামর্শগুলো বা সেগুলো যদি খুব সরকারিভাবে ভোটের আগে বাস্তবায়ন উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ভোটের পর সেটার আসলে আর কেউ ধরে দেখবে কিনা। এইটা আমি যদি শুধু এই কথাটা বলি তাহলে একটা পক্ষপাত দুষ্ট হয়ে যাবে। আমি যদি কথাটাকে এইভাবে বলি যে আজ থেকে 4-4.5 মাস আগেও যদি আপনি কোনো ইনস্ট্যান্ট সার্ভে করতেন, মানে তাৎক্ষণিক জনমত জরিপ করতেন, তাহলে ভোট কবে হওয়া উচিত, ছাত্রদের রাজনৈতিক দল, ডক্টর ইউনূসের কতদিন সরকারের থাকা উচিত, এই প্রশ্নগুলো করলে আপনি যে জবাব পেতেন, আজকে 4 মাস 4.5 মাস পরে এসে আপনি একই প্রশ্নের জবাব কিন্তু অন্যরকম পাবেন। মিশ্র একটা প্রতিক্রিয়া। বড় রকমের পরিবর্তন ঘটে গেছে মানে মানুষের 5 মাসে, চিন্তা ভাবনা এই 5 মাসে। এই পরিবর্তনটার সঙ্গে অনেক কিছু জড়িত। এই পরিবর্তনের সঙ্গে আমাদের রাজনৈতিক সংস্কার আদৌ কতটা হবে না হবে সেই প্রশ্ন জড়িয়ে গেছে। এই পরিবর্তন মানে মানুষের চিন্তার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ছাত্রদের রাজনৈতিক দলের ভবিষ্যৎ, এই চিন্তার পরিবর্তনের সঙ্গে সংস্কারের ভবিষ্যৎ, এই সব কিছু জড়িয়ে গেছে। তো এই পরিবর্তনটা কেন হলো? নানা কারণে হতে পারে। আমার কাছে পরিবর্তন, মানুষের এই চিন্তাভাবনার পরিবর্তন বা জনমতের পরিবর্তনের প্রধানতম কারণ হলো যে সরকারের ভূমিকা। আমাকে কয়েকদিন আগে আমাদের ছাত্র প্রতিনিধিদের কয়েকজন আমার সঙ্গে কথা বলছিল যে আমাদের জনপ্রিয়তা ধরে রাখা বা পুনরুদ্ধার করার কি উপায়। আমি বলেছি যে এটা একদম পিওরলি যেভাবেই হোক এই সরকারের জনপ্রিয়তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। সরকার জনপ্রিয় থাকলে তোমরা জনপ্রিয় থাকবা, সরকার জনপ্রিয় না থাকলে তোমরা জনপ্রিয়তা হারাবা। তো ওরা মেনে নিয়েছে, বলেছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। মানুষ আশা করেছিল এই সরকার খুবই স্ট্রঙ্গার, শক্তিশালী, মানে গায়ে গতরে না, তার আচার আচরণে সে অনেক শক্তিশালী সরকার হবে। সে মানুষের আকাঙ্ক্ষাগুলোকে প্রপারলি অ্যাড্রেস করবে, মানুষের রাগ ক্ষোভের জায়গাগুলোকে প্রপারলি অ্যাড্রেস করবে এবং সরকার বেশ গতিশীল হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হয়ে ওঠেনি। আমি জানি এই সরকারে আমাদের যারা ঘনিষ্ঠজন আছেন আমার এই কথা শুনে তারা অনেকে রাগ করবেন, মন খারাপ করবেন। রিয়ালিটি হলো এই সরকারটা মানে খুব ভালো স্ট্রং সরকার হয়নি। কেন বলিষ্ঠ হলো না কেন, বা তারা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারছে না কেন? পারছে না কেন আমি বলি যে এই কথাটা একাধিকবার বলেছি, চর্বিত চর্বণ, আবারও বলি, জি। এই সরকার নিজেদেরকে তত্ত্বাবধায়ক সরকারের বাইরে নিতে পারেনি। কিন্তু এটা তত্ত্বাবধায়ক সরকার না। তত্ত্বাবধায়ক সরকার হলো 3 মাসের একটা সরকার, ছোট সরকার হয়, কোনো মতে রুটিন দায়িত্ব পালন করে 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যাবে, তারপরে যা হবার হবে। কিন্তু আমরা কে না জানি অভ্যুত্থানের পরপর এই সরকার যখন গঠিত হয় এটা মোটামুটি মধ্যমেয়াদী একটা সরকার হিসাবে সবাই মেনে নেয়, রাজনৈতিক দলগুলো। একটা মধ্যমেয়াদী সরকার, একটা মধ্যমেয়াদী সরকার তো 3 মাসের তত্ত্বাবধায়ক সরকারের আচরণ করলে চলবে না। আমি মনে করি যে প্রত্যেকটা মন্ত্রণালয় ভিত্তিক এক বা একাধিক দায়িত্বশীল, সেটা উপদেষ্টা বলেন আর বিশেষ সহকারী বলেন, থাকা দরকার ছিল। কারণ অনেক কাজ 16 বছরের জঞ্জাল, মানে চেনা শব্দ জঞ্জাল বলি, ভেঙে চুরমার করে ফেলা হয়েছে সমস্ত সিস্টেম। পুলিশি ব্যবস্থার কি অবস্থা আমরা দেখছি। এগুলাকে রিবিল্ড করা, এগুলাকে পুনরায় কার্যক্ষম বা কর্মক্ষম করে তোলা, এটা হিউজ চ্যালেঞ্জ। এক একজন 2-3টা মন্ত্রণালয় নিয়ে, তা অনেকের সঙ্গে ব্যক্তিগত কথা হয়, তাদের মানে কি বলবো যে তারা নিজেরা নিজেদের জীবন নিয়ে এখন টানাটানিতে আছে, যে ঘুমাতে পারি না, কোনো রেস্ট নাই, ব্যক্তিগত জীবন নাই। আমি মনে করি যে এই জায়গাটা ভুল হয়েছে। এখনো সময় আছে, মানে অবিলম্বে সরকারের পরিধি বড় করা উচিত। আপনি সরকার ছোট করে হয়তো কথার কথা বছরে 100-200 কোটি টাকা বাঁচাবেন, কিন্তু 1000 কোটি টাকার ক্ষতি হয়ে যাচ্ছে। মানে আপনি এই মিতব্যয়িতার জন্য সরকার ছোট করতে গিয়ে আপনি বড় ক্ষতি করে ফেলছেন কিনা সেটা বিবেচনা করা উচিত। জনগণ যে বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি দেখতে চায় সেটা নিষ্পত্তি করা উচিত। এই সরকার জনপ্রিয়তা হারাচ্ছে কি হারাচ্ছে না এটা কোনো ভোট দিয়ে না দিয়ে বলা যাবে না, কিন্তু আমরা জনমতের কিছু আভাস ইঙ্গিত তো পাই ইনস্ট্যান্ট জরিপগুলো থেকে। এই সরকারের কোনো উপদেষ্টা বা কর্তা ব্যক্তি বলেন আমরা জনপ্রিয়তা দিয়ে কি করব, আমরা কি ভোটে দাঁড়াবো নাকি? না, ভোটে দাঁড়ান বা না দাঁড়ান, জনপ্রিয়তা ফ্যাক্টর। এই সরকার যদি জনপ্রিয়তা হারিয়ে ফেলে
সেটা সবচাইতে বেশি সুবিধা দেবে তাদেরকে যারা এই সরকারকে ব্যর্থ করতে চায় এবং আমাদের এই ঐতিহাসিক অপরচুনিটিকে নস্যাৎ করে ওই যে দিতে চায়। ঐক্যকে ভাঙতে চায়। হ্যাঁ, না, আমি ঐক্য ভাঙা তো শুধু একটা ছোট্ট জায়গা। হ্যাঁ। আমাদের যে এই হিস্টোরিক্যাল অপরচুনিটি, আচ্ছা। জাতির সামনে আমাদের যে এক বিরাট সুযোগ তৈরি হয়েছে বিপুল ত্যাগের বিনিময়ে, একটা মহল তো সক্রিয় আছে আমাদের এই অপরচুনিটি বা সুযোগটাকে নস্যাৎ করে দেবে, আমরা যাতে এই সুযোগটা কাজে লাগাতে না পারি। তো সেই জায়গাটাকে আমি মনে করি অ্যাড্রেস করা সবচাইতে জরুরি। দেখুন, কেউ কেউ বলে এই সরকারের ব্যর্থ হওয়া, সফল হওয়া, প্রফেসর ইউনূসের ইমেজ অক্ষুণ্ণ থাকা কিংবা ক্ষতিগ্রস্ত হওয়া, ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট। এই সরকার ব্যর্থ হলে সেটা সবার ব্যর্থতা। প্রফেসর ইউনূসের যে পর্বত প্রমাণ, ভাবমূর্তি বা ইমেজ বিশ্বজুড়ে যে তার গ্রহণযোগ্যতা, এটা ক্ষতিগ্রস্ত হলে জাতিগতভাবে আমাদের ক্ষতি। কিন্তু আমি এর চাইতেও বড় মনে করি যে যেই সুযোগটা আমাদের সামনে এসছে, আমরা এই সুযোগটা কাজে লাগাতে পাচ্ছি না সুযোগটাকে হেলায় হারাচ্ছি। না, এবং তাহলে এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে আমাদের এই যে 90 পরবর্তী যে বিভিন্ন অভিজ্ঞতা বা মডেলগুলো ছিল, সেই চিন্তা থেকে বের হতে পারছে না কি? এই কারণে, কারণ এই সরকারের অনেকের অভিজ্ঞতা ছিল তত্ত্বাবধায়ক সরকারে থাকার। হ্যাঁ, তারা তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন সময় উপদেষ্টা ছিল, তারা মনে করেছে যে আমরা ওই রকমই একটা সরকারে আছি। আচ্ছা, এখানে কিছু ব্যুরোক্রেট আছেন, তারা এই কথাটা অনেকেই বলেন, আমিও বলেছি, আবারও বলি, যে এই সরকারে যারা যুক্ত হয়েছেন বা হবেন তাদের প্রধানতম ক্রাইটেরিয়া হওয়া উচিত যে আগস্ট বা জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, চেতনা, কথাটা অবশ্য বাংলায় বললে বিপদ আছে, চেতনাটাকে তো একদম নোংরা করে ফেলা হয়েছে শব্দটা, মানে এই যে আগস্ট অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আমি আকাঙ্ক্ষা শব্দটা বলবো, সেটাকে ধারণ করেন কিনা। এক নম্বর ক্রাইটেরিয়া হওয়া উচিত সে কত শিক্ষিত, তার কি দক্ষতা আছে, সে কত বড় অতীত অভিজ্ঞতা। এগুলা দরকার আছে, কিন্তু সবচেয়ে বেশি দরকার হলো তিনি এই আগস্ট অভ্যুত্থানের এই আকাঙ্ক্ষাটাকে ধারণ করেন কিনা, তিনি সেই গতিতে কাজ করবেন কিনা, তিনি সেই গতিতে সবকিছু বিচার বিবেচনা করবেন কিনা। দেখেন, কিছু কিছু জিনিস খুব একদম আমাদের সামনে সকাল বিকাল স্পষ্ট হয় যে এই রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় গত 16 বছরে যারা এই মনস্টারকে, এই মাফিয়াতন্ত্রকে টিকে থাকতে সর্বাত্মকভাবে সাহায্য করেছেন, তাদের অনেকেই এখনো রাষ্ট্রযন্ত্রে বহাল। এই জায়গাগুলোতে রেভলিউশনারি অ্যাকশন দরকার ছিল। আমি এটাকে রেভলিউশন বলছি না, কিন্তু রেভলিউশনারি অ্যাকশন দরকার ছিল। এখানে প্রেসিডেন্সে নাই, মানে নজির নাই, আইনে নাই, বিধানে নাই, বিধিতে নাই, এরকম অনেক কাজ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে এই সরকারে যারা আছেন তাদের বড় অংশ যে কোনো কাজ করবার আগে খোঁজেন এটা প্রেসিডেন্স আছে কিনা, অতীতে হয়েছে কিনা, এটা বিধিতে কি আছে, হ্যাঁ, বা ওভারঅল ব্যুরোক্রেসি কি ভাববে, কিংবা অমুক বাহিনী কি ভাববে, এই বিবেচনাগুলো করেন। সেখানে ওই বিবেচনাটা বরং অনেক কম যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা। আপনি বলছেন যে এই যে বিবেচনাটা দেখা, যে অতীতের অভিজ্ঞতা, নজির, রেওয়াজ দেখতে যে সরকারের যে বলিষ্ঠতা আপনি দেখতে পাচ্ছিলেন সেটা নাই, সেটা কমেছে এবং সরকার স্লোত হয়েছে, নিঃসন্দেহে সেটা বলতে চাচ্ছেন। আমি একটু বিরতিতে যাবো, ফিরে এসে জানতে চাই রাজনৈতিক দলগুলো এই যে এত বড়, আমরা সংস্কারের কথা নাও যদি বলি, আমরা গণ অভ্যুত্থান বলি, বিপ্লব, প্রতিবিপ্লব, যাই বলি, তাদের আচরণে আপনি কি পরিবর্তন দেখছেন, বা আসলে তারাও নিজেদের মধ্যে সেই সংস্কারটা আনলো কিনা, এইটা একটু আপনার পর্যবেক্ষণ থেকে জানতে চাবো। বিরতি থেকে ফিরে এসে দর্শক, এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছে, ফিরে এসে কথা হবে, সঙ্গে আছেন সাংবাদিক মনির হায়দার। ফিরে এলাম এখন প্রকাশ্যে। মনির ভাই, জানতে চাচ্ছিলাম যে রাজনৈতিক শক্তিগুলো, তারা তো, আমরা যদি 2008 থেকেই ধরি যে 2014 নির্বাচন, 18 নির্বাচন বা 24-এর নির্বাচন, সেই নির্বাচনগুলিতে রাজনৈতিক দলগুলি সক্রিয় ছিল, তারা মাঠে থেকে নির্বাচনে কখনো এসেছেন, কখনো ঐক্য বা জোটে থাকতে চেয়েছেন, বেরিয়ে গিয়েছেন, আবার কোনো কোনো নির্বাচনকে তারা বৈধতাও দিয়েছেন। সব কিছু তাদের আসলে আচরণগত পরিবর্তন আসলো কিনা রাজনৈতিক চিন্তায় এবং প্রায়োগিক ক্ষেত্রে? জি, দেখুন, এই রাজনৈতিক দল যেগুলো আমাদের সামনে আছে, শুধুমাত্র আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের গঠিত নাগরিক কমিটি, এ দুটো বাদে বাকিদেরকে তো আমরা চিনি বহু বছর ধরে, এরা আমাদের চেনা শক্তি। কম বেশি পরিবর্তনের প্রতিশ্রুতি এইসব দল অতীতেও দিয়েছিল, কিছু কিছু পরিবর্তন হয়তো হয়েছেও, এখনো হয়তো হচ্ছে, আরও হয়তো হবে। কিন্তু মূল বিষয়টা হলো যে এই দলগুলো তাদের মৌলিক যে সংস্কৃতি, মৌলিক যে প্র্যাকটিস, সেখান থেকে তারা রাতারাতি অন্য কোথাও চলে আসবে, একদম বেরিয়ে আসবে, এটা আশা করাও আমি
কিন্তু তারা করবে। আচ্ছা, কিন্তু তারা করবে, কখন করবে? আপনি দেখবেন যে সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপির যিনি প্রধান অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, সাম্প্রতিককালে তার বক্তব্যগুলোর মধ্যে একটা বড় পরিবর্তন আছে। তিনি কিন্তু তার দলের লোকজনকে ওয়ার্নিং দিচ্ছেন, সতর্ক করছেন যে আগামীতে রাজনীতি এত সহজ হবে ব্যবস্থা না, নিচ্ছেন কোনো ক্ষেত্রে। নির্বাচন এত সহজ হবে না, এখনো পর্যন্ত অনেক রকম আশঙ্কা আছে, ঝুঁকি আছে, উনি এগুলো বলছেন। এটা কেন বলছেন তিনি? কারণ এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, তাকে এই কথাগুলো বলতে হচ্ছে। আমি যেটা মনে করি, জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যে ছাত্র সমাজ, যারা একটা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হবে বলে এখন আলোচনা আছে এবং হওয়াই উচিত আমি মনে করি, তারা এই রাজনৈতিক দলগুলোকে কতটা চ্যালেঞ্জে ফেলতে পারে মাঠের রাজনীতিতে। এখন সেই চ্যালেঞ্জটা বড় সমাবেশ করে না, কিংবা গরম বক্তৃতা দিয়ে না, চ্যালেঞ্জটা কিভাবে করবে? একটা গল্প বলি। আমাকে বহু বছর আগে আমার এক বন্ধু বলল যে সমুদ্রের বালুচরে বালুর উপরে একটা লম্বা দাগ দেওয়া হলো, দিয়ে বলল যে এই দাগটাকে টাচ না করে মানে পাশে দুটা দাগ, বলে দুটাই সমান, বলো যে মানে প্রথমটাকে টাচ না করে দ্বিতীয়টাকে তুমি কিভাবে বড় বানাতে পারো, বা এরকম কিছু একটা। তো এটা হয়েছে কি যে ওই একটা দাগকে টেনে বড় করে দিলে আরেকটা ছোট হয়ে যায়। মানে আমি ঠিক গুছাই বলতে পারিনি। একটা দাগকে টেনে বড় করে দিলে আরেকটা অটোমেটিক্যালি ছোট হয়ে যায়। তো এখন আমাদের এই অভ্যুত্থানের নায়কেরা, ছাত্ররা, বৈষম্য বিরোধী আন্দোলন বা নাগরিক কমিটি, তারা যদি এমন একটা রাজনৈতিক সংস্কৃতি বা চর্চা হাজির করতে পারে যেটা মানুষকে তাদের প্রতি ব্যাপকভাবে আকৃষ্ট করবে, সেইটাই আমাদের এক্সিস্টিং অপরাপর পলিটিক্যাল পার্টিকে চাপে ফেলবে। এখন সেই জায়গাটা কি কি হতে পারে? ধরুন আমাদের ছাত্ররা একদম অভ্যুত্থানের প্রথম প্রহর থেকে বলছেন আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, এই কথা তারা বলছেন। আমরা এই কথা শুনছি। এই কথাটা আমরা আগে আমাদের জুনায়েদ সাকি কিংবা ওই ঘরানার আরো লোকজনের কাছ থেকে শুনতাম, রাজনৈতিক বন্দোবস্ত। কথাটা তাদের মুখ থেকে এদের মুখে এসছে। এখন জুনায়েদ সাকিরা কি বিবেচনায় বলতেন সেটা আমি জানি না, মাহমুদুর রহমান মান্নারা কি বলতেন, কিন্তু ছাত্ররা কি বিবেচনায় বলছে এটা আমার কাছে খুব কনফিউজিং। কারণ গত 5 মাসে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নিউ সেটেলমেন্টের কোনো রূপরেখা হাজির করেনি। এটা হতে পারে আমাদের এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর সমস্যাটা কোথায়? একটা হলো পার্টির ভিতরে ডেমোক্রেসি, গণতান্ত্রিক চর্চাটা। দ্বিতীয় হলো পার্টির ফান্ড ট্রান্সপারেন্সি নাই, সিদ্ধান্ত গ্রহণের কোনো ট্রান্সপারেন্সি নেই, এবং পার্টির লিডারশিপের জবাবদিহিতার কোনো ব্যবস্থা নেই। এই তিনটাই তো মূল সমস্যা। আমাদের এই ছাত্ররা, এরা যদি এমন কোনো রূপরেখা হাজির করতে পারতো যে আমরা এমন একটা পলিটিক্স ইন্ট্রোডিউস করতে চাই যেখানে পার্টির ভিতরে ডেমোক্রেসি থাকবে, পার্টির সকল কিছু ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে পরিচালিত হবে, পদ পদবি, কমিটি, নমিনেশন, এভরিথিং, আয়ের উৎস ট্রান্সপারেন্ট হইতে হবে। মানুষ জানতে হবে যে তুমি কোন সোর্স থেকে কত টাকা ইনকাম করছো, কোন কাজে কত টাকা ব্যয় করছো, এবং পার্টি লিডারশিপের একটা অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে। এই তিনটা। কিন্তু আমি গত 5 মাসে তাদের যেটুকু অ্যাক্টিভিটি, তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাগরিক কমিটি গঠন, এবং তারা এখনো পর্যন্ত বলছে এটা রাজনৈতিক দল হবে না, তাহলে তাদের পরবর্তী ধাপে তারা যদি রাজনৈতিক দল করে সে রাজনৈতিক দলের মূল মন্ত্র কি হবে, সেটার ভেতরে ডেমোক্রেসি কিভাবে এনশিওর করা হবে, তার ফান্ড কিভাবে হ্যান্ডেল করা হবে, এইসব বিষয়ে কোনো বক্তব্য আসছে না এখন পর্যন্ত। এই জিনিসগুলো যে একটু আগে বললাম, সরকারের দুর্বল আচরণের কারণে যেমন ছাত্রদের পপুলারিটি কমছে, আমি বলবো অনেক আমার সঙ্গে দ্বিমত করতে পারেন। একই সঙ্গে এই বিষয়গুলো ছাত্রদের ব্যাপারে অনেক হতাশ করছে যে 5 মাস হয়ে গেল তারা তো এখনো কোনো কিছু হাজির করলো না। মানে কেবলমাত্র একটা নতুন রাজনৈতিক দল করাই তো আর নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, নতুন রাজনৈতিক সংবিধান পরিবর্তন বা সংবিধান কাজ করাও তো না। দেখুন, সংবিধানে অনেক সংস্কার বা আমাদের, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সংবিধান ফেলে দিয়ে নতুন বানানো উচিত। গণ অভ্যুত্থান ছাড়াও পৃথিবীর অনেক দেশে সংবিধান আগেরটা ফেলে পরেরটা নেওয়া, নতুন বানানো হয়েছে। এই কয়েক বছর আগে কেনিয়াতে হয়েছে কিন্তু। সুতরাং সংবিধান পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান জরুরি না, কিন্তু এরকম একটা গণ অভ্যুত্থান যখন হয় তখন সংবিধান পরিবর্তন জরুরি হয়ে পড়ে। সেই কাজটা হচ্ছে বলে আমার মনে হয় না। আমরা দেখছি যে সংস্কারের কাজ করছে একটা কমিশন। এই জায়গাটাও আমাদের জনগণ, শক্তিগুলো, পক্ষগুলো একমত হতে পারেনি, হওয়া দরকার ছিল। কিন্তু সংবিধানে আপনি অনেক কিছু সংশোধন করে বা নতুন সংবিধান বানাতে পারেন। আপনি যদি পলিটিক্যাল পার্টির ইন্টারনাল ডেমোক্রেসি এবং তার ফান্ড ম্যানেজমেন্ট, তার কর্মকাণ্ডের স্বচ্ছতা, এগুলো না, এটা তো সংবিধানে আনা যাবে না।
এটা কিন্তু সবকিছু সংবিধানে ইনক্লুড করা যাবে না, এটা কাউকে না কাউকে করে দেখাতে হবে যে আমরা এটা করছি, এখন তোমরা করবা না করবা তোমাদের ব্যাপার, আমরা শুরু করলাম। এই কাজটার মধ্য দিয়ে বাকি দলগুলোকে চাপে ফেলা আমাদের সময় প্রায় শেষের দিকে। আমাদের শিরোনাম যেহেতু ছিল বাংলাদেশের গন্তব্য, আপনি এই 2025 তো আমরা মাত্র শুরু করলাম, এই 25-এর গন্তব্য আপনি বাংলাদেশ কোথায় যে পৌঁছবে বলে আপনি মনে করেন, পৌঁছবে বলে আপনি মনে করেন, বা কতদূর যাবে? পৌঁছানোর তো কিছু নাই, কতটুকু পথ আগাবে? মাত্র তো শুরু হলো, সেটাই, কতটুকু আমরা পথ গত এগিয়ে- 5 হ্যাঁ। মাসে অনেকগুলা মিস্টেকস, ভুল নিয়ে আলোচনা করলাম। আমার কাছে মনে হয় এখন সময় এসছে আমাদের ছাত্র নেতৃবৃন্দ এবং অপরাপর রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক শক্তি সরকার গত 5 মাসের মিস্টেকগুলো থেকে নিজেদেরকে ঠিকঠাক করে নিয়ে অন্তত এখন থেকেও কিন্তু এর সুযোগ যথেষ্ট আছে বা এই সম্ভাবনা যথেষ্ট আছে যে সঠিক পথে আগানো। তো আমরা আশা করতে পারি যে আশা তো করতেই হয় যে 2025 ভালো কিছু হবে, ভালো জায়গায় আমাদেরকে নিয়ে যাবে। একই সঙ্গে আশঙ্কার কথাগুলোও জানিয়ে রাখা দরকার যে এই অনৈক্যের ধারা যদি দ্রুততম সময়ে মেরামত করে আবার ঐক্যের ধারায় ফিরে আসা না যায় তো সামনে নানা অনিশ্চয়তাও আছে, সেটা না হোক। আমরা সেই অনিশ্চয়তার পথে না হাঁটি। আপনাকে অনেক ধন্যবাদ মনির ভাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।